8 বছরে আসিয়াকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। না ফেরার দেশে তিনি আসিয়া চলে গেছে এবং আসিয়া কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। বলি যে আমি শুরুতে যেটা বলছিলাম যে মোট 4টি হাসপাতাল, প্রথমে মাগুরা, তারপর ফরিদপুর এবং তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষ সিএমএইচ হাসপাতালে। আমি চাই এর কোনো ফাঁসি হবে না। এর হলো সৌদি আরবের নিয়মে হাঁটু পর্যন্ত পুঁতে এর হচ্ছে জনগণকে পাথর নিক্ষেপ করে মারতে হবে এই জনগণের সামনে। কোনো গণধর্ষণ কিংবা হচ্ছে উত্তক্ত করে ইপটিজিং করে যেটা সেটা না, এটা পারিবারিকভাবেই তার ভগ্নিপতি হচ্ছে তাকে ধর্ষণ করছে। এটা হচ্ছে লোমহর্ষক এবং মর্মান্তিক একটা ব্যাপার। তো এখন ব্যক্তিও যদি আইন শৃঙ্খলার অবনতি বাড়িতে বাড়িতে ঘটায় ফেলে, ঘরে ঘরে ঘটায় ফেলে, এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে। আপনারা সকলে জানেন মাগুরার সেই বহুল আলোচিত ঘটনা 8 বছরের শিশু আসিয়ার সাথে যা হয়েছে। ইতিমধ্যে সেই আসিয়ার মামলা নিয়ে নতুন একটি মোড় নিয়েছে, যা তদন্তে বেরিয়ে আসছে নতুন কিছু তথ্য, যা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। কোনো গণধর্ষণ কিংবা হচ্ছে উত্তক্ত করে ইপটিজিং করে যেটা সেটা না, এটা পারিবারিকভাবেই তার ভগ্নিপতি হচ্ছে তাকে ধর্ষণ করছে। এটা হচ্ছে লোমহর্ষক এবং মর্মান্তিক একটা ব্যাপার। তো এখন ব্যক্তিও যদি আইন শৃঙ্খলার অবনতি বাড়িতে বাড়িতে ঘটায় ফেলে, ঘরে ঘরে ঘটায় ফেলে, এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয়। শিশু ধর্ষণগুলো অধিকাংশ ক্ষেত্রে সত্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, এটা স্বীকার করতেই হবে। কিন্তু অন্যান্য প্রাপ্তবয়স্ক যেগুলো, সেগুলো অধিকাংশ দেখা যাচ্ছে প্রেম ঘটিত ব্যাপার, তারপরে সমঝোতা করে, তারপরে স্বেচ্ছায়, পরবর্তী পর্যায়ে যে বিষয়টা নিয়ে বনিবনা হয়তো হলো না, তখন সেটা নিয়ে আইনের আশ্রয় আসলো। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে শুধু বর্তমান সময়ই হচ্ছে তা না, তখন একবারে সরকার নিজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করাতো দায়িত্ব নিয়ে। যেমন সাগররণী, আজ পর্যন্ত কোনো হত্যার কুল কিনারা হয় নাই। ইলিয়াস আলী, চৌধুরী আলম, তারপর হচ্ছে আমাদের জনি, জিকরগাছা নাজমুল, ডোবাতে লাশ পাওয়া গেল, তারপরে লোকমান হত্যা, সানাউল্লাহ নূর বাবু হত্যা, এগুলো সবই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই দৃষ্টান্ত। এখন বর্তমান যে পরিস্থিতিটা, পূর্বের মতো এই ধরনের অবনতি এখন নাই, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও যতটুকু অবনতি আছে, এইটা প্রশাসনের সবকিছুই যেহেতু সর্বস্তরেই আওয়ামী লীগেরই লোকজন দায়িত্বপ্রাপ্ত এবং আওয়ামী লীগের লোকজনই চেয়ার টেবিলে বসে আছে, স্বাভাবিক কারণে ওদের সরকার, ওদের দল যেহেতু নাই, ওদের মন মানসিকতাটা দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান অন্তরায় সৃষ্টি করছে। যার কারণে যার যেটুক শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য প্রশাসনিকভাবে যার যতটুকু দায়িত্ব, তারা সঠিকভাবে যথার্থভাবে পালন করছে না, না করার কারণেই এই ঘটনাগুলো ঘটছে। আর সাম্প্রতিককালে ধর্ষণটাকে নিয়ে যেটা হয়েছে, এটা দেখেন কোনো গণধর্ষণ কিংবা হচ্ছে উত্তক্ত করে ইপটিজিং করে যেটা সেটা না, এটা পারিবারিকভাবেই তার ভগ্নিপতি হচ্ছে তাকে ধর্ষণ করছে। এটা হচ্ছে লোমহর্ষক এবং মর্মান্তিক একটা ব্যাপার। তো এখন ব্যক্তিও যদি আইন শৃঙ্খলার অবনতি বাড়িতে বাড়িতে ঘটায় ফেলে, ঘরে ঘরে ঘটায় ফেলে, এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয়। এবং ব্যাপক মোটিভেশন প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত এবং মেয়েদের প্রতি যে রেসপেক্ট থাকা দরকার, কর্মজীবী মেয়ে হোক, একটা নারী হোক, একটা শিশু হোক, একটা নাবালক হোক, একটা সদ্যজাত নবজাতকই হোক, মেয়ে হলে তাদের প্রতি যে রেসপেক্টটা থাকা দরকার, এটা সমাজে ডে বাই ডে বৃদ্ধি করা দরকার। মহিলা মানেই এটাকে খারাপভাবে দেখতে হবে, ভোগের সামগ্রিক হিসেবে চিন্তা করতে হবে। একটা শিশুকে, একটা নাবালককে, এটা খুব জঘন্য পশু মনোবৃত্তি এবং পাশবিক মানসিকতারই বহিঃপ্রকাশ। এইরকম বিকৃত রুচি সম্পন্ন মানুষ সমাজে জন্ম যাতে না নেয় এবং যাদের এই বিকৃত রুচিগুলো আছে, দিনে দিনে যাতে তারা বিকশিত হয়ে, সভ্য হয়ে আলোর জগতে আসতে পারে, সেই কারণে সামাজিকভাবে, পারিবারিকভাবে ব্যাপক মোটিভেশনের প্রয়োজন আছে। ম্যাম, উইমেন হ্যারাসমেন্ট সবচেয়ে বেশি বেড়ে গেছে, প্রকাশ্যে হচ্ছে, টিজিং, তারপর ভার্বাল অ্যাবিউজ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। 150 বছরের আইন নিয়ে কথা হচ্ছে,
আসিফ নজরুল নিজেই বলেছেন সংশোধন করা কিংবা 90 দিন, বিভিন্ন টার্মস তারা বলছে। আপনি কি মনে করেন এগুলো ইফেক্টিভ বা এগুলো ধর্ষণ রোধে কিংবা হ্যারাসমেন্ট রোধে কার্যকর হতে পারে? মানুষ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, আইন দিয়ে কাউকে সচেতন কিন্তু করা যায় না। আইনের প্রয়োগ দিয়ে কারোর কুমনোবৃত্তি কিন্তু একবারে যে মোকাবেলা করা যায় তা কিন্তু যায় না। এটা ব্যাপকভাবে রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, বিভিন্ন কর্মশালা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মেম্বার থেকে শুরু করে পৌরসভার কমিশনার, পৌরসভার চেয়ারম্যান, তারপরে উপজেলা, এটা একবারে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এইটা নিয়ে প্রচার প্রচারণা, পোস্টার, বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপক মোটিভেশন এটা প্রয়োজন আছে। আইন পরিবর্তন অনেক আমি দেখছি, সিআরপিসির অনেক পরিবর্তন দেখছি। সরকার যখনই আসছে তাদের মন মতো এক একটা পরিবর্তন করছে, শুধু মন মতো অনেক সময় সামাজিক প্রয়োজনীয় পরিবর্তন করছে, কিন্তু সেগুলোর যে খুব একটা মানে গুরুত্ব আছে তা কিন্তু আমি দেখি না। আর নারী নির্যাতন, ধর্ষণ মামলা, আমরা তো লয়ার, এই শিশু ধর্ষণগুলো অধিকাংশ ক্ষেত্রেই সত্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, এটা স্বীকার করতেই হবে। কিন্তু অন্যান্য প্রাপ্তবয়স্ক যেগুলো, সেগুলো অধিকাংশ দেখা যাচ্ছে প্রেম ঘটিত ব্যাপার, তারপরে সমঝোতা করে, তারপরে স্বেচ্ছায়, পরবর্তী পর্যায়ে যে বিষয়টা নিয়ে বনিবনা হয়তো হলো না, তখন সেটা নিয়ে আইনের আশ্রয় আসলো। কিন্তু বাংলাদেশে যতগুলো শিশু ধর্ষিত হয়েছে, প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় কিন্তু লোমহর্ষক, মর্মান্তিক এবং বাস্তব সত্য জিনিস। এই জন্য আইন প্রয়োগ, প্রচলিত যে আইনগুলো আছে, এই আইনেও কিন্তু বিচার বিশ্লেষণ সবকিছু করা সম্ভব, কিন্তু আইনের প্রয়োগটা যথার্থ হতে হবে। দীর্ঘসূত্রিতা কেন হয় দেখেন, এই কথার কথা, যেমন হাইকোর্টে একটা মামলা আমি করলাম, মামলাটা স্টে হয়ে গেল। স্টে হয়ে যাওয়ার পরে স্টে কাটানোর যে পদ্ধতি, এটাও কিন্তু 1-1.5 বছর লেগে যাচ্ছে। স্বাভাবিক কারণে লোয়ার কোর্টে বিচার কিন্তু দেখা যাচ্ছে যে সাজা হয়ে গেল, কিন্তু হাইকোর্টের স্টে, সুপ্রিম কোর্টের স্টের নিষ্পত্তি হলো না, সাজা হয়ে গেছে অলরেডি। একটা হাজতি আসামি জামিনের জন্য আসছে, জামিন হয়েছে, স্টে করছে চেম্বার কোর্ট দিয়ে, সুপ্রিম কোর্টে শুনানি হতে হতে অলরেডি লোয়ার কোর্টে সাজা হয়ে গেছে তার, কিন্তু সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলো না। এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা দেখবেন আপনি যে সর্বত্রই আছে। তো দীর্ঘসূত্রিতা শুধু নারী নির্যাতন, ধর্ষণ, এটা যেমন তড়িৎ গতিতে হওয়া দরকার, ঠিক সামাজিক অবক্ষয়ের পাশ্চাতে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষদের অবস্থা খুবই খারাপ, যেখানে দিন দিন চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম, যা মনুষ্যত্ব থাকে না এমন কিছু কাজ চলছে। বিশেষ করে নারীদের নিরাপত্তা না, নারীদের উপর বিভিন্ন ধরনের অপহরণ, নির্যাতন, অপমান চলছে। অপরদিকে সাধারণ পুরুষ তারাও কিন্তু নিরাপদে নাই, যেখানে মসজিদ ঢুকে এমন কিছু পুরুষ আছে তারা রেহাই পায়নি। এমন পরিস্থিতি বর্তমান চলছে বাংলাদেশে। রাজনৈতিক অবস্থা যদি জানেন, সেখানেও কিন্তু হযবরল অবস্থা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা যেভাবে রাজনীতি করছে, এমনকি দেশ পরিচালনা করছে, তাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু অসন্তুষ্ট। বর্তমান অবস্থা এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে অন্যান্য বিষয় সবকিছুতেই সব ধরনের সমস্যা বিরাজমান। প্রিয় দর্শক, এই দৃষ্টিকোণ থেকে এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিও সম্পর্কে আপনারা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই অপরাধীদের দ্রুত শাস্তি কামনা করবেন, এমনকি প্রতিবাদের জ্বর তুলে দেবেন। তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এবারে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।